নির্বাচনে অংশগ্রহণ আওয়ামী লীগ ও কমিশনের সিদ্ধান্তের বিষয়ে বিবিসিকে প্রধান উপদেষ্টা। প্রত্যাশা মাফিক সংস্কার হলে ডিসেম্বরে ভোট। এনআইডিসির অধীনে রাখার দায়িত্ব উত্তপ্ত নির্বাচন ভবন, হাত বদলে আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাবের আশঙ্কা সিএসি। দুদকের অর্থ পাচার মামলায় তারেক রহমান ও গিয়াসউদ্দিন মামুন খালাস, প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চের রায়। এবং জবাবদিহিতা নিশ্চিতের রাজনৈতিক দলকেও তথ্য অধিকার আইনের আওতায় আনার আহ্বান বিশিষ্টজনদের, কমিশনের পুনর্গঠন ও সংস্কারের দাবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব হাতছাড়া করতে রাজি নয় নির্বাচন কমিশন। দায়িত্ব হাতবদল হলে আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে এসে। এ নিয়ে দিনভর উত্তপ্ত ছিল নির্বাচন ভবন। এনআইডি নিজেদের অধীনে রাখার বিষয়ে কমিশনের সঙ্গে একমত ইসি কর্মকর্তারাও। এমআর আসাদের রিপোর্ট। আইন বানানোর প্রক্রিয়ার মধ্যে আমরা আমাদের মতামতটা জোরালোভাবে তুলে ধরবো। যেখানে যেখানে আমাদের মতামত দেওয়ার সুযোগ থাকবে সেটা আমরা দিব, মতামত দিব। এবং এই ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার, আমাদের কোনো অবস্থানের ডিফারেন্স হয় নাই। বৃহস্পতিবার দুপুরে ইসি কর্মকর্তাদের আহ্বানে নিজ দপ্তর থেকে বের হয়ে এভাবেই এনআইডি হস্তান্তর ইস্যুতে কমিশনের অবস্থান স্পষ্ট করেন সিইসি। আশা জানান এ বিষয়ে সুচিন্তিত ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে সরকার। আপনাদের যে কনসার্ন যেটা সৃষ্টি হয়েছে এটা আমরা সরকারকে জানাবো, এবং আমি বিশ্বাস করি আপনাদের এই যে আমাদের যে মতামত এগুলাকে গুরুত্ব দিয়ে সরকার একটা বাস্তব সবকিছু পরিস্থিতি সবকিছু বিবেচনায় নিয়ে একটা সুচিন্তিত সিদ্ধান্ত সরকার নেবে বলে আমি বিশ্বাস করি। এ হস্তান্তরে ভোটার তালিকা তৈরির কার্যক্রম ব্যাহত হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ফেব্রুয়ারিতে এ বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিলেও কমিশন তা জানত না। এটা তো এটা হচ্ছে আমাদের ভোটার রেজিস্ট্রেশনের একটা বাই প্রোডাক্ট। এটা তো আগে ছিল না, আগে তো ছিল ভোটার আইডি। পরে যখন আস্তে আস্তে ডেভেলপ হলো তো এখন তো অ্যাজ এ বাই প্রোডাক্ট এনআইডিটা আসছে আমাদের এখানে। 17 বছর ধরে এখানে শ্রম গ্রাম দিয়েছে তো এখানকার লোকজন, এরাই তো ডেভেলপ করেছে এটাকে, সিস্টেমটাকে পর্যন্ত নিয়ে গেছে, তাই না? নিজেদের কাজের অতিরিক্ত হিসাবে কাজ করে এটাই নিয়েছে। আর এটা তো সারা দেশে একটা নেটওয়ার্ক ডেভেলপ করেছে, এক্সপার্টিস ডেভেলপ করেছে। এর আগে দুপুর 12টার পর থেকেই সিইসি দফতরের সামনে অবস্থান নেন কর্মকর্তারা। স্লোগানের মধ্যেই সিইসির কাছে স্মারকলিপি দেন তাদের সংগঠনের প্রতিনিধিরা। শান্ত করার চেষ্টা করেন অবস্থানকারীদের। পরে কর্মকর্তারা দাবি মেনে নিতে 7 দিনের আলটিমেটাম দেন। এনআইডি তৈরি করতে নির্বাচন করছে বাংলাদেশ, এটার রক্ষণাবেক্ষণ যাবতীয় দায়িত্ব নির্বাচন কমিশন থাকবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দুদকের মানি লন্ডারিং মামলায় আপিলের রায়ে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এদিকে বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা পদক্রম নিয়ে 2 মার্চের সার্কুলারে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এর ব্যাখ্যা দিতে সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে 18 মার্চে তলব করেছেন কোর্ট। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্ট। অর্থপাচার মামলায় 2013 সালের 17 নভেম্বর তারেক রহমানকে খালাস এবং গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। পরে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। সেখানে তারেক রহমানের খালাসের রায় বাতিলের পাশাপাশি গিয়াসউদ্দিন মামুনের সাজা বহাল থাকে। লন্ডনে অবস্থান করায় এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান, তবে আইনি লড়াই চালিয়ে গিয়েছেন গিয়াসউদ্দিন আল মামুন। বৃহস্পতিবার যার রায় দেন আপিল বিভাগ। এই মামলায় কোনো সাবস্টেন্স নাই। এই দুদক যে মামলাটা করেছে এই মামলাটা দুদকের করার কোনো অথরিটি নাই, আইনগতভাবে এটা অচল, আইনগতভাবে এবং অচল। এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে যথাযোগ্য মর্যাদা যে মানহানি হয়েছিল সেটাকেও ফেরত দেওয়া হয়েছে। দুদকের আইনজীবী জানান এই মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। 2009, 2002 বিভিন্ন আইনের প্রসিডিউরাল যে লটা আছে এটা সঠিকভাবে ফলো হয়নি। এই কারণে আজকে অনারেবল কোর্ট খালাস দিয়েছে
আর তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং এর কিছু নাই। এদিকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে গত 2 মার্চ নতুন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। সেখানে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি ও র্যাবের মহাপরিচালক সহ বেশ কয়েকজন ব্যক্তিকে প্রধান বিচারপতির সমমানে রাখায় ক্ষোভ জানান হাইকোর্ট। এই ধরনের মেমো জারি করে সিকিউরিটি রিজনে শৃঙ্খলা নির্দেশনা জারি করে মূলত আদালতের সামনে বিচারাধীন বিষয় এবং আদালতের যে সমস্ত সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে তা সবগুলোকে তারা ভায়োলেট করেছেন, করে বিচার বিভাগকে আন্ডারমাইন করেছেন, বিচার বিভাগের প্রেস্টিজ এবং ডিগনিটিকেও আন্ডারমাইন করেছেন। এই জন্যই আজকে এই রুল নিশ্চিত জারি করা হয়েছে। এদিকে রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম নিয়ে 27 এপ্রিল রিভিউ শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। কেন এই মেমোটাকে অবৈধ এবং অসাংবিধানিক ডিক্লেয়ার করা হবে না? কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। মানুষের তথ্যের অধিকার নিশ্চিত করতে তথ্য কমিশনের পুনর্গঠন ও সংস্কার দাবি করেছে তথ্য অধিকার ফোরাম ও টিআইবি। তারা বলছে 5ই আগস্টের পর থেকে প্রতিষ্ঠানটি মূলত অকার্যকর হয়ে আছে। আর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকেও তথ্য অধিকার আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন সুজন। রাজধানী মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গেল বছরের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের পর কাউকে অব্যাহতি দেয়া হয়েছে, আবার কেউ পদত্যাগ করেছেন। ফলে দীর্ঘদিন স্থবির হয়ে পড়ে আছে তথ্য কমিশন। এতে তথ্যের সুষ্ঠু প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থা উত্তরণে অবিলম্বে এর পুনর্গঠন ও সংস্কার জরুরি বলে মনে করে তথ্য অধিকার ফোরাম ও টিআইবি। আইনগতভাবে একটি তথ্য কমিশন থাকার কথা, যেটি সেই কমিশনটি 6 মাস যাবত নেই, 6 মাসের বেশি। সেটি অত্যন্ত বিব্রতকর একটা বিষয়। আমি তার আগেই যেমন ভাবে দুর্নীতি দমন কমিশন বা নির্বাচন কমিশন গঠিত হয়েছে, কেন তথ্য কমিশন গঠিত হলো না, বিদ্যমান আইন অনুযায়ী সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। আমরা এই সরকারকে বলছি অবিলম্বে তথ্য অধিকার তথ্য কমিশন পুনর্গঠন করা এবং পুনর্গঠন করতে গিয়ে যে প্রক্রিয়া ফলো করতে হবে, যে একদম সম্পূর্ণভাবে স্বাধীন যেন এই তথ্য কমিশন যেন কার্যকরী হয়। সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ইতিহাসের স্বৈরাচারের পুনরাবৃত্তি রোধে রাজনৈতিক দলগুলোকেও তথ্য অধিকার আইনের আওতায় আনতে হবে। আমরাও কিন্তু প্রস্তাব করেছি রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার জন্য। সো আমি অনুরোধ করব আমরা একটু সাহসিকতা প্রদর্শন করি, এটা গুরুত্বপূর্ণ। কারণ তাহলে এর মাধ্যমে কিন্তু রাজনৈতিক দল যদি স্বচ্ছ জবাবদিহি না হয়, তাহলে কিন্তু অতীতে যা ঘটেছে তাদের পুনরাবৃত্তি করতে পারে। এতে তথ্য অধিকার আইনের সংশোধনী প্রস্তাব তুলে ধরেন মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ MRDI এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। আপিল কর্তৃপক্ষের ক্ষেত্রে দ্রুত তথ্য দেওয়ার ক্ষেত্রে অনধিক 7 দিনের মধ্যে এবং 24 ঘন্টার যে বিষয়টি আছে সেটি আমরা প্রস্তাব করছি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। গাজা পুনর্গঠনে 5 বছর মেয়াদী $5,300 কোটি তহবিল সংগ্রহের পরিকল্পনা করেছে মিশর, যদিও এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে জিম্মিদের দ্রুত মুক্তি না দিলে গাজায় নারকীয় পরিস্থিতি তৈরি হবে বলে হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে গাজার ধ্বংসস্তূপ থেকে আরও 30 মরদেহ উদ্ধার করা হয়েছে। খেলার খবর। ক্রিকেট। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। 2006 সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় মুশফিকের। রাজু আলাউদ্দিনের ডেস্ক রিপোর্টস। ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। 37 বছর বয়সী এই ক্রিকেটার বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া অবসরের ঘোষণায় মুশফিক বলেছেন, আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ দলের জয়হীন বিদায়ের পর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় থাকা এই ক্রিকেটার এরপর লিখেছেন, গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। 2006 সালে প্রথম ওয়ানডে খেলা মুশফিক গেল 19 বছরে খেলেছেন 274টি ম্যাচ।
9টি সেঞ্চুরি ও 49টি 50-তে 36.42 গড়ে করেছেন মোট 7,795 রান, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবালের পরে দ্বিতীয় সর্বোচ্চ। 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। গত কিছুদিন রানের মধ্যে ছিলেন না মুশফিক। গেল বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত 73 রানের পরের 6টি ইনিংসে 50 করতে পারেননি তিনি। সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2 ইনিংসে ব্যাট করে আউট হয়েছেন 0 ও 2 রানে। ওয়ানডে থেকে অবসর নেয়া মুশফিক এখন থেকে শুধু টেস্ট খেলবেন। 2022 সালে তিনি টি-20 ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। এদিকে মুশফিকের অবসরের ঘোষণার পর আবেগ ঘন হয়ে ফেসবুকে ভিডিও বার্তায় স্মৃতিচারণ করেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। একই সঙ্গে মুশফিকের কাছ থেকে সাদা পোশাকে আরও বেশি কিছু চান তামিম। রাজু আলাউদ্দিন, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনে অংশগ্রহণ আওয়ামী লীগ ও কমিশনের সিদ্ধান্তের বিষয়ে বিবিসিকে প্রধান উপদেষ্টা। প্রত্যাশা মাফিক সংস্কার হলে ডিসেম্বরে ভোট। এনআইডি-এসির অধীনে রাখার দাবিতে উত্তপ্ত নির্বাচন ভবন। হাত বদলে আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাবের আশঙ্কা সিএসি। দুদকের অর্থ পাচার মামলায় তারেক রহমান ও গিয়াসউদ্দিন মামুন খালাস। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চের রায়। এবং জবাবদিহিতা নিশ্চিতের রাজনৈতিক দলকেও তথ্য অধিকার আইনের আওতায় আনার আহ্বান। বিশিষ্টজনদের কমিশনের পুনর্গঠন ও সংস্কারের দাবি। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।